হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আজকের গল্প যদি একদিন, লেখা সামিয়া খান। ফোনটা অনবরত বেজে যাচ্ছে মায়ার। বসে বসে অ্যাসাইনমেন্ট করছিল সে। টেবিল থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে দিহা কল করেছে। মুখে একটা হাসি ফুটিয়ে ফোনটা কানে রাখলো মায়া। ভাবি, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি ভাবি। ইস, জানো, আমার ভাবি ডাক্তার শুনে কেমন জানি লাগে। ভালো লাগে না, তাই না? কথাটা একটু মন খারাপ করে বলল মায়া। এই না, সেটা তো বলিনি। আমার লজ্জা লাগে, হাসতে থাকে মায়া। ফোনের এপাশ থেকে সেই হাসির শব্দ দিহানের মনে কাঁপন তুলে দেয়। ফোন লাউড স্পিকারে দেওয়া বিদায় দিহার পাশে বসে দিহান সব কিছু শুনতে পারছে। হাসি থামালো মায়া। অভ্যেস করে নেন, বিকজ এই ডাক এখন থেকে সব সময় শুনতে হবে। তা বই কি। আচ্ছা, এগুলো বাদ দাও, যা বলার জন্য কল করেছিলাম। তুমি কি নাচ করো? না, আমি নাচ পারি না, কিন্তু ওয়াফার ঋতু আপু পারে। দিহা কিছু বলার আগে পাশ থেকে দিহান বলে উঠল, তাহলে বিয়েতে নাচের সময় কনেপক্ষকে টক্কর দিবেন কিভাবে? ভাবি, এটা আপনার সেই গুণধর ভাই না? এতদিনে বুঝতে পারলেন মিস মায়া যে আমি গুণধর? না, সেটা তো আমি আগেই বুঝতে পেরেছি। যত প্রকার আকামের গুণ আছে আপনার মধ্যে। বলছে আমি নাচ পারি, পিয়ানো বাজাতে পারি, আপনি কি পারেন? কিছুই না, সামান্য নাচটাও পারেন না? আসছে আমার প্রভুদেবা, আমিও গান পারি, বেহালা বাজাতে পারি। বুঝতে পেরেছেন? গান পারেন ভালো কথা, কিন্তু বেহালা আমার আরিয়ানের থেকে বেশি ভালো বাজাতে পারেন না। বেহালা বাজানো যদি প্রফেশন হিসেবে নিত না, তাহলে সবাইকে ছাড়িয়ে যেত। আরিয়ান নামটা শুনে চমকে উঠল মায়া। পরক্ষণে আবার ভাবলো, আরিয়ান নামের তো অনেকে আছে, শুধু তার নামই আরিয়ান সেটা নয়। মায়াকে চুপ থাকতে দেখে দিহা ভাবলো, মন খারাপ করেছে মেয়েটা। আহা দিহান, এত কথা কেন বলছিস? তোরা যে বিআইবিআইন সেটা তোদের কথা বার্তায় প্রমাণ করছিস, আর আমাদের মায়া কোনো কিছুতে কম না, তাই না মায়া? আচ্ছা শোনো, কালকে আমাদের বাড়িতে আসবে তোমরা, আমি গাড়ি পাঠিয়ে দিব। কেন? প্রোগ্রামে পার্টিসিপেট করবে তো, তার জন্য তোমাদের রিহার্সাল হবে। সবুজও আসবে, আমাদের সব কাজিনরা তো কাজকে চলে আসবে। ও আচ্ছা, আমরা ভাইয়ার সাথে এসে যাব ঠিক টাইমে। ওকে, আচ্ছা রাখি। আচ্ছা। রাখার আগে দিহার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে দিহান বলল, দেখা হচ্ছে কালকে মিস নাগিনী। অবশ্যই মিস্টার বেজি। ফোনটা কেটে দিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো মায়া। আকাশের দিকে তাকিয়ে ভাবছে, কেন এমন করলো সে, আর আমার সাথেই কেন? কই আছে এখন কিছু জানি না। এতগুলো বছর চলে গেল, তাও একদিন সে খবর নিতে এলো না। পর যদি করেই দেবে, তাহলে আপন করার স্বপ্ন কেন দেখালো? বুকে থাকা দীর্ঘশ্বাসটা ছেড়ে জানালা থেকে সরে এসে আবার অ্যাসাইনমেন্ট করতে লাগলো সে। গ্যারেজে গাড়িটা থামিয়ে গাড়ি থেকে নেমে বাসার দিকে হাঁটা ধরলো আরিয়ান। কিন্তু বাসায় ঢুকে মেজাজটা তার খারাপ হয়ে গেল। সোফায় বসে বসে অরির সাথে গল্প করছে শোভা। এই মেয়েটা তো দেখছি অনেক নির্লজ্জ। সেদিন রাস্তায় রেখে চলে এসেছিল সে। সেটা যে কোনো মানুষের জন্য অপমানজনক, কিন্তু সেটা এই মেয়ের ক্ষেত্রে হয়তো অ্যাপ্লাই হয় না। নয়তো এভাবে বাসায় আসে কেউ? আর বড় কথা, বাসার ঠিকানা পেল কোথায়? কিছু না বলে চলে যেতে নিয়েছিল সে, হঠাৎ অরির ডাকে প্রচণ্ড অনিচ্ছা সত্ত্বেও সোফার কাছে আসলো আরিয়ান। কিছু বলবে বুবু? কিরে, তোর ব্যাচমেট এসেছে তোর সাথে দেখা করতে, কথা না বলে কেন চলে যেতে নিয়েছিলি? না মানে দেখিনি, এটা বলে শোভার দিকে ঘুরে দেখে শোভা চমৎকার একটা হাসি দিয়ে রয়েছে। হাসিটা চমৎকার হলেও তার কাছে প্রচণ্ড বিদঘুটে লাগছে। মনে হচ্ছে ইতিহাসের বিখ্যাত, অন্যদিকে ধ্বংসের প্রতীকী সেই রানী ক্লিওপেট্রার। তাও নিজেকে যতটুকু সম্ভব ঠিক রাখলো আরিয়ান। ক্যাপ্টেন শোভা, আপনি যে আমাদের বাসায় আসবেন সেটা ভাবতে পারিনি আমি। না, এদিকে ছিলাম তাই দেখা করেই গেলাম। আর এসে ভালোই হয়েছে, বুবুর সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আরেক দফায় রাগ উঠে গেল আরিয়ানের। অরিকে শুধুমাত্র কাছের মানুষ ছাড়া আর কেউ বুবু বলে না।
এই মেয়েটার মতলব কী যে সে এভাবে বুবু বলে ডাকছে। খুব কষ্টে সে নিজেকে সংবরণ করলো। অরির সামনে কিছু বলা যাবে না, তাই বলে যে কিছু বলবে না তেমনটা নয়। আমারও অনেক ভালো লাগলো আজমি তোমার সাথে কথা বলে। তাই বুবু, আর একটা কথা, আমার আজমি নামে শুধু আম্মু ডাকে। আপনার মুখে আজমি নামটা শুনে খুব ভালো লাগলো। পাশ থেকে বের করে আরিয়ান বলে উঠল, কি আদিক্ষেতা। আচ্ছা তুমি বসো, আমি কফি নিয়ে আসি। বসে বসে আরিয়ানের সাথে গল্প করো। কিচেনে যেতে যেতে আরেকবার পিছন ফিরে তাকালো অরি। না, মেয়েটা ভালো আছে। ইস, আরিয়ানের সাথে যদি আজমেরি বিয়ে দিতে পারতো সে। অরি যাওয়ার পর আরিয়ান সোবার দিকে ঘুরে বসলো। মানুষ কতটা নির্লজ্জ হয়, আপনাকে না দেখলে তো তা বুঝতে পারতাম না। মুহূর্তে ধপ করে সোবার মুখের উজ্জ্বলতাটা নিভে গেল। কাঁপা কাঁপা স্বরে এসে বলল, কেন, কি করেছি আমি? এখানে আসতে গেলেন কোন সাহসে, তা আবার উইদাউট অ্যানি ইনভিটেশন? এমনি আসলাম, ভাবছি দেখা করে যাই। কেন আসবেন দেখা করতে, কে আপনি? একটু মিনমিনিয়ে শোভা বলল, ফ্রেন্ড হিসেবে এসেছি আমি। দাঁতে দাঁত চেপে আরিয়ান বলল, কে ফ্রেন্ড আপনার? কেন আপনি? আমি তো সেরকম কিছু মনে করি না। কেন, একটা ভুল মাপ করা যায় না? না, যায় না। কথাটা খুব ঝাঁঝালো গলায় বলল আরিয়ান। ভয় পেয়ে গেল শোভা। নিজেকে কিছুটা সামলে নিল আরিয়ান। আপনি তামিল মুভি বাহুবলী দেখেছেন? সেখানে ক্লাইম্যাক্সে বাহুবলীর ভাইয়ের সোনার মূর্তি মানুষ নদীতে ফেলে দেয়। কতটা ঘৃণা হলে মানুষ স্বর্ণের মতো অভিজাত ধাতু এভাবে ফেলে দেয়, সেটা বুঝতে পারছেন? আপনি আমাকে এতটা ঘৃণা করেন? ঠিক ধরেছেন। দুনিয়াটা ঘুরে গেল সুবার। এত খারাপ তো নয় সে। কোনো কিছু না ভেবে পাশে থাকা পাঁচটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। সেদিকে তাকিয়ে ফুস করে একটা নিঃশ্বাস ফেলল আরিয়ান। খুব কড়া ডোজ দিয়েছে আজকে, আর আসবে না। কফি নিয়ে এসে অরি দেখলো সোফায় শুধু আরিয়ান একা বসে আছে। ট্রেটা টেবিলের উপর রাখলো অরি। আজমি কই গেল? যেখানে যাবার সেখানে গিয়েছে। এটুকু বলে সোফা থেকে উঠে দাঁড়ালো সে। মেজাজটাই খারাপ করে দিল মেয়েটা। চলবে যদি একদিন। পর্ব 15 লেখা সামিয়া খান। সোফা যাওয়ার পর থেকে মেজাজটা খারাপ হয়ে আছে আরিয়ানের। এই টাইমে একটা হট শাওয়ার নিল মন্দ হয় না। টাওয়াল নিয়ে বাথরুমে চলে গেল আরিয়ান। শাওয়ার নিয়ে এসে আরিয়ান দেখে অরি বসে আছে বেডে। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আরিয়ান বলল, কিছু বলবে বুবু? কিছু না বলে অরি আরিয়ানকে ডিবানে বসিয়ে হাতে থাকা টাওয়াল নিয়ে চুল মুছে দিতে লাগলো। কাজটা কি ঠিক করলি ভাই? কোন কাজ? এই যে এভাবে মেয়েটার সাথে খারাপ বিহেভ করে তাকে বাসা থেকে চলে যেতে বললি। মাথাটা পিছন ঘুরিয়ে আরিয়ান বলল, তুমি কিভাবে জানলে? ভুলে যাস না যে আমি তোর বড় বোন। তোর রোমের খবর জানি। জানি বুবু, তুমি আমার বড়, কিন্তু জানো কি, এই মেয়েটাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। কেন? আজমি আবার কি করেছে? আচ্ছা বুবু, তোমার কি মনে আছে আমার যখন ট্রেনিংয়ের শেষ সময় ছিল তখন আমি খুব বড় একটা ইনজুরিতে পড়েছিলাম? মনে আছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে 4 মাস বেড রেস্টে থাকতে হয়েছে। এমনকি এর কারণে মায়াদেরও হারিয়ে ফেলতে হয়েছে। ঠিক বুবু। আচ্ছা, তোর ওই অ্যাক্সিডেন্টের পিছনে কি আজমির কোনো হাত আছে? একটা দীর্ঘশ্বাস ছাড়লো আরিয়ান। হ্যাঁ বুবু, ঠিক ধরেছ। শুধুমাত্র সেরা হওয়ার জন্য এই কাজটা করেছে, অথচ এই একটা কাজের জন্য আমার কর্মজীবন থেকে 4 মাস আর আমার সারা জীবনের হাসিটা সে কেড়ে নিল। টাওয়ালটা ডিবানের উপর রেখে আরিয়ানের পাশে বসে পড়ল অরি। জানিস আরিয়ান, সেরা এটা কিন্তু একটা শব্দ আছে। এই একটা শব্দের পিছনে অগণিত মানুষ প্রতিনিয়ত ছুটে চলছে। নিজের জীবনের সাথে এই শব্দটাকে জুড়ে দেওয়ার জন্য মানুষ কখনো কখনো হেতাহিত বোধ শূন্য হয়ে পড়ে। আজমির ক্ষেত্রেও তাই হয়েছে হয়তো, কিন্তু সেটা আমার দেখার বিষয় না। আচ্ছা, ও কি তোর কাছে মাপ চেয়েছে? হ্যাঁ। তাহলে আমি বলবো মাফ করে দে। একটা ভুল করেছে, কিন্তু মেডেল তো ওর থেকে তোর কাছেই বেশি, তাই না? আচ্ছা বাবু, তোমাকে একটা ঘটনা বলি। সাকিব আল হাসানকে একবার এক টিভি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হলো, গ্রেট প্লেয়ারদের ভালো খেলার পিছনে একটা মোটিভেশন থাকে, আপনার অনুপ্রেরণার উৎস কী? জবাবে সাকিব তার চমৎকার একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। সাকিব বলেছিল,
আমি একবার ঢাকার জ্যামে বসে কুল কুল করে ঘামছি। এমন সময় এক পথশিশু আমার গাড়ির কাছে এসে বলল, স্যার একটা ফুল নেবেন? আমি তার সঙ্গে থাকা সবগুলো ফুল নিয়ে নিলাম। তারপর গাড়ির জানালার কাছ খুলে দাম দিতে যাব, ঠিক এমন সময় ওই ছেলে আমাকে দেখে চিনে ফেলল। ফুলওয়ালা ছেলেটা বলল, আপনি ছক্কা সাকিব না? হাসতে হাসতে বললাম, হ্যাঁ। তখন ছেলেটা দাম নিতে অস্বীকৃতি জানিয়ে বলল, দাম লাগবে না স্যার, আপনি প্রত্যেক ম্যাচে কমসে কম একটা করে ছক্কা মারেন, তাইলেই হইব। প্রতিবার মাঠে নামার আগে আমার মাথায় থাকে ওই ছেলের কাছ থেকে নেওয়া ফুলের দাম। জানো এটা আমি কিসের জন্য বললাম? না, বুঝতে পারলাম না। সাকিব যেমন তার মোটিভেশন হিসেবে প্রত্যেক ম্যাচের শুরুতে এই কথাটা মনে রাখে, তেমনই আমি সবসময় এটা মনে রাখি যে সেদিন যদি শোভা এমন না করতো তাহলে আমি মায়ের কাছে যেতে পারতাম না, ওকে হারিয়ে ফেলতাম না, সব ভুল বোঝাবুঝি শেষ করে দিতাম। একটা কথা আছে, কপালে লিখন না যায় খণ্ডন। ভাগ্যের উপরে আমরা কেউ কিছু করতে পারবো না, জানি সেটা, তাই তো ভাগ্যের উপরে সব ছেড়ে দিয়েছি। বিশাল বড় বাসাটা দেখে ওয়াফা মুখটা হাঁ করে ফেলল। পাশে থাকা ঋতুকে ডেকে ওয়াফা বলল, ঋতু আপু, এটা তো দেখছি একটা রাজবাড়ি। হ্যাঁ রে ওয়াফা, সত্যি। ওয়াফা তো খুশিতে আটখানা। ইস, ভবিষ্যতে এটা তার বাড়ি হবে ভাবতেই গর্বে বুক ফুলে উঠল তার। হঠাৎ সবুজের কথায় ঘোর কাটলো ওয়াফার। কিরে চল। অনেকক্ষণ হলো মায়ারা এই বাড়িতে আছে, কিন্তু দেহানের আসার নাম গন্ধ নেই। ওয়াফার খুব বিরক্ত লাগছে, যার জন্য আসা তাকে দেখতে পারছে না। একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে গেল তার, তাই পাশে বসে থাকা দিহাকে দিহানের কথা জিজ্ঞাসা করেই ফেললো, ভাবি আপনার ভাইয়া কই? কথাটা শুনে দিহা যেন কীভাবে তাকালো, আবার পরক্ষণে কি যেন চিন্তা করলো। ইস, দেখো ভুলেই গেছি দিহানকে খবর দিতে। এক কাজ করো মায়া, তুমি গিয়ে দিহানকে ডেকে নিয়ে আসো। না আপু, কেন যাবে? আমি যাই না। হ্যাঁ, ওয়াফাই যাক, আমি গিয়ে কি করব? না, তুমিই যাও, ও তো চিনবে না, প্রথম আসছে তো। আপুও তো প্রথম এসেছে। প্রচণ্ড বিরক্ত হয়ে কথাটা বলল ওয়াফা। আরে না, তুমি চিনবে না। মায়া যাও, আর ওয়াফা আমার সাথে এসে বসো। দেখো তোমার জন্য কোনো লেহেঙ্গাটা অর্ডার করব। লেহেঙ্গার নাম শুনে আর 1 মিনিটও ওয়েট করলো না ওয়াফা, ঝটপট দিহার পাশে গিয়ে বসলো। অনেকটা অনিচ্ছা সত্ত্বেও মায়ার দিহানকে ডাকতে যেতে হলো। কন্যারে কন্যারে, বাঁকা চুলেতে খোপা আর বান্দনারে, ওই চুলেতে জাদু আছে রে, আমার ঘুম আসে না রাতে একলা ঘরেতে। এতটুকু গিয়ে দিহান পিছনে তাকিয়ে দেখে মায়া দাঁড়িয়ে আছে। কলা পাতা একটা 3 পিসে ওকে ঠিক পুতুল লাগছে। ইচ্ছে করছে না থাক, সব ইচ্ছা পূরণ হবার নয়, এই ইচ্ছে না হয় তুলো থাক, একদিন পূরণ করবে সে। কী হলো, থামলেন কেন? অনেক ভালো লাগছিল গানটা। তাই? যাক, অবশেষে প্রশংসা করলেন তাহলে। বাইরে কেন, ভিতরে আসেন। একটু সংকোচ থাকলেও ভিতরে আসলো মায়া। এসে তো হা হয়ে গেল। ইন্ডিগো কালারের সব দেয়াল, সোফা, ডিভান সব। এই লোকটা এমন কেন, সবসময় এত আলাদা সবার থেকে? কি দেখেন এভাবে? না মানে আপনার রুমটা অনেকটা ইউনিকভাবে সাজানো, দেখে ভালো লেগেছে। তাহলে আসেন না এই রুমের চির মালিকিনী হয়ে। চমকে উঠলেন মায়া। দিহান যে এভাবে বলবে তা ভাবতে পারেনি। পরক্ষণে আবার ভাবলো দিহান হয়তো তার সাথে মজা করছে। আপনি মজা করছেন তাই না? একটা চাপা শ্বাস ফেলে দিহান বলল, শব্দটা শুনে মায়া দিহানের চোখের দিকে তাকালো, যার ফলে দুজোড়া চোখ এক হয়ে গেল। দিহানের চোখে এক অজানা অনুভূতি পেল সে। এটা কি এমনি নাকি অন্য কিছু? আপনার চিবুকে পোড়া দাগ কিসের? কেন নিজে দিয়ে আবার নিজেই ভুলে গেলেন? মানে আমি কবে দিলাম? কেন সেদিন কফি শপে কফি ছুঁড়ে মেরেছিলেন যে মুখে? চুপ হয়ে গেল দেহান। এটা সে কিভাবে করতে পারলো? একটুও মায়া লাগলো না তখন? নিজের উপর অনেক রাগ লাগছে। মায়া বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারলো, তাই সে প্রসঙ্গ পাল্টিয়ে ফেলল। আপনাকে আমি ডাকতে এসেছিলাম আর আপনি যাচ্ছেন না। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। কিছুটা মলিন সুরে দিহান বলল, চলেন। বাসার ব্যাক ইয়ার্ডে বসে বসে ছবি আঁকছে শোভা। একের পর এক দাগ কেটে চলেছে কাগজে। এক পর্যায়ে ক্লিপবোর্ড থেকে খুলে ছুঁড়ে ফেলে দিল কাগজটা। না, হচ্ছে না, সব এলোমেলো হয়ে যাচ্ছে। কথাটা বলে মাথার চুলগুলো টানতে লাগলো শোভা। তার খুব কষ্ট হচ্ছে এমন কেন আরিয়ান একটুও কি দেখতে পেল না শোভা তাকে কতটা ভালোবাসে ফেলেছে? তার জন্য কালকে কত সুন্দর করে সে শাড়ি পরেছিল। না, আর ভাবতে পারছে না সে। পাশে থাকা ফোনটা হাতে নিয়ে
ডায়াল করতে করতে বলল, বাপি বাপি পারে আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে। পিক আপ দ্য ফোন বাপি। একটা জরুরি মিটিং করছিল মাহবুব খান। এমন সময় তার পিএ এসে তাকে বলল, স্যার আপনার ফোন আসছে। রিডিকুলাস, তোমার কমন সেন্স নেই? দেখো না একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে, তারপরেও আসছে ফোন নিয়ে। মাথাটা নিচু করে পিয়ে বলল, শোভা ম্যাম কল করেছে। শোভা নামটা শুনে সো মেরে ফোনটা নিল মাহবুব খান। তাড়াতাড়ি ফোনটা কানে রাখলো সে। আমার বারবি ডলটা কেমন আছে? রান্না করতে করতে শোভা ফোনের ওপাশ থেকে বলল, বাপি তোমার ডলটা ভালো নেই, খুব কষ্ট হচ্ছে তার। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আরিয়ান নামটা শুনে চমকে উঠল মায়া। পরক্ষণে আবার ভাবলো, আরিয়ান নামের তো অনেকে আছে, শুধু তার নামই আরিয়ান সেটা নয়। মায়াকে চুপ থাকতে দেখে দিহা ভাবলো, মন খারাপ করেছে মেয়েটা। আহা দিহান, এত কথা কেন বলছিস? তোরা যে বিআইবিআইন সেটা তোদের কথা বার্তায় প্রমাণ করছিস। আর আমাদের মায়া কোনো কিছুতে কম না, তাই না মায়া? আচ্ছা শোনো, কালকে আমাদের বাড়িতে আসবে তোমরা, আমি গাড়ি পাঠিয়ে দিব। কেন? প্রোগ্রামে পার্টিসিপেট করবে তো, তার জন্য তোমাদের রিহার্সাল হবে। সবুজও আসবে, আমাদের সব কাজিনরা তো কাজকে চলে আসবে। ও আচ্ছা, আমরা ভাইয়ার সাথে এসে যাব ঠিক টাইমে। ওকে আচ্ছা রাখি। আচ্ছা। রাখার আগে দিহার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে দিহান বলল, দেখা হচ্ছে কালকে মিস নাগিনী। অবশ্যই মিস্টার বেদায়। ফোন লাউড স্পিকারে দেওয়া বিদায় দিহার পাশে বসে দিহান সব কিছু শুনতে পারছে। হাসি থামালো মায়া। অভ্যেস করে নেন, বিকজ এই ডাক এখন থেকে সব সময় শুনতে হবে। তা বই কি। আচ্ছা এগুলো বাদ দাও, যা বলার জন্য কল করেছিলাম। তুমি কি নাচ করো? না আমি নাচ পারি না, কিন্তু ওয়াফার ঋতু আপু পারে। দিহা কিছু বলার আগে পাশ থেকে দিহান বলে উঠল, তাহলে বিয়েতে নাচের সময় কনেপক্ষকে টক্কর দিবেন কিভাবে? ভাবি এটা আপনার সেই গুণধর ভাই না? এতদিনে বুঝতে পারলেন মিস মায়া যে আমি গুণধর? না সেটা তো আমি আগেই বুঝতে পেরেছি। যত প্রকার আকামের গুণ আছে আপনার মধ্যে। বলছে আমি নাচ পারি, পিয়ানো বাজাতে পারি, আপনি কি পারেন? কিছুই না, সামান্য নাচটাও পারেন না? আসছে আমার প্রভুদেবা, আমিও গান পারি, বেহালা বাজাতে পারি। বুঝতে পেরেছেন? গান পারেন ভালো কথা, কিন্তু বেহালা আমার আরিয়ানের থেকে বেশি ভালো বাজাতে পারেন না। বেহালা বাজানো যদি প্রফেশন হিসেবে নিত না, তাহলে সবাইকে ছাড়িয়ে যেত। আরিয়ান নামটা শুনে চমকে